আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। যেহেতু আপনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে অমর্ত্য সেন কে ছিলেন। তো বলতে পারেন অমর্ত্য সেন ছিলেন একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে অমর্ত্য সেন এবং তার থিসিস সম্পর্কে আপনি বলেন। এই প্রশ্নটি যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন তাদেরকে প্রায়শই ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়। তো আপনারা বলতে পারেন অমর্ত্য সেন একজন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকরণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য 1998 সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার, যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত, এটি তিনি লাভ করেন। অমর্ত্য সেনই জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন। তিনিই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেলে ভূষিত হন। যদি তার থিসিস সম্পর্কে জিজ্ঞেস করে এটুকু যথেষ্ট। আবার যদি বলে অমর্ত্য সেন কে, তার সম্পর্কে আপনি কি জানেন, তখন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি তুলে ধরেন, অবশ্যই ভাইবা বোর্ড খুশি হয়ে যাবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলুন তো মুদ্রা সংকোচন কী। তো বলতে পারেন মুদ্রা সংকোচন হলো মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা। একটি দেশে প্রচলিত মোট অর্থের যোগানের তুলনায় যদি পণ্য সামগ্রীর যোগান বাড়ে, তাহলে এসবের দাম হ্রাস পায়। পণ্য সামগ্রীর দামের এরূপ হ্রাসকে মুদ্রা সংকোচন বলেন। সংক্ষেপে আপনারা বলতে পারেন মুদ্রা সংকোচন এমন একটি পরিস্থিতিকে নির্দেশ করে যেখানে দ্রব্যমূল্য হ্রাস পেয়ে অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতাকে বৃদ্ধি করে। যেহেতু আপনি এখানে একটা শব্দ ব্যবহার করেছেন মুদ্রাস্ফীতি, তাহলে অবশ্যই এখান থেকে মুদ্রাস্ফীতি সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারেন। কি জিজ্ঞেস করতে পারে? বলতে পারে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে কোনটা কম ক্ষতিকর, অথবা আপনাকে জিজ্ঞেস করবে যে মুদ্রাস্ফীতি, তো আমরা জানি মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মতো কোনটা কম ক্ষতিকর। উত্তরটা আপনারা এক কথায় দিবেন যে মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনের চেয়ে তুলনামূলক কম ক্ষতিকর। তখন কিন্তু আপনাকে পরিপূরক প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করবে যে কেন, অর্থাৎ কেন মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনের চেয়ে কম ক্ষতিকর। এই জন্য আমরা ব্যাখ্যাসহ উত্তরটা দিয়ে দিয়েছি। তো আপনারা উত্তরটা এইভাবে করতে পারেন। যদি বলে কেন কম ক্ষতিকর, তখন আপনি বলবেন মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন উভয়ই একটা দেশের জন্য ক্ষতিকর। অল্প মুদ্রাস্ফীতি মাঝে মাঝে কোনো দেশের জন্য মঙ্গলজনক। মুদ্রা সংকোচনের ফলে উপকরণসমূহ অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, আয়, নিয়োগ ও উৎপাদন ক্রমশ হ্রাস পেতে থাকে, ফলে দেশে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এসব দিক বিচার করে বলা যায় মুদ্রাস্ফীতির চেয়ে মুদ্রা সংকোচন দেশের জন্য বেশি ক্ষতিকর, অথবা মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনের চেয়ে কম ক্ষতিকর। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্ক কী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাইবা বোর্ডে খুবই জিজ্ঞেস করে যে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্কটা কী। তো বলতে পারেন মুদ্রাস্ফীতি হলো বাজারে টাকার পরিমাণ বেশি থাকে, তাই সরকার বাজার থেকে টাকা তুলে নেওয়া বা কমানোর পরিকল্পনা করে থাকে। সেজন্য ব্যাংকের আমানতের হার বাড়িয়ে দেয়, ফলে মানুষ ইনভেস্ট না করে টাকা ব্যাংকে জমা রাখে। তাই ইনভেস্ট না করায় ব্যবসা কমে যায়, ফলে কর্মসংস্থানের সুযোগও কমে যায়, আর এর ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। কাজেই মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর এই জন্যই ভাইবা বোর্ডে এই প্রশ্নটি বেশি জিজ্ঞেস করা হয়। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন অর্থনীতি নিয়ে কাজ করেছেন। বলবে মাইক্রো নাকি ম্যাক্রো। আসলে তিনি কাজ করেছেন মূলত গ্রামীণ অর্থনীতি নিয়ে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে ক্ষুদ্র ঋণ ব্যষ্টিক নাকি সামষ্টিক অর্থনীতি। তখন আপনি বলবেন যে ক্ষুদ্র ঋণ এটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কী। তো ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি হচ্ছে যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। এতটুকু বললেই যথেষ্ট। আর অতিরিক্ত তথ্য হিসেবে আপনারা মনে রাখতে পারেন অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার নার্স 1933 সালে ব্যষ্টিক শব্দটি ব্যবহার করেন। যদি জিজ্ঞেস করে যে ব্যষ্টিক শব্দটি কে ব্যবহার করেন প্রথম,
এরপর আমরা জানব সামষ্টিক অর্থনীতি কী। অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলীকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। যদি বলে এর জনককে, তখন আপনারা বলবেন লর্ড কেইন্সকে সমষ্টিগত অর্থনীতির জনক বলা হয়। এরপরে ভাইবা বোর্ড আপনাকে জিজ্ঞেস করতে পারে, বলেন তো দারিদ্র্যের দুষ্টচক্র কী? তো আপনি বলবেন কতিপয় শক্তির একত্রীকরণ এবং একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া কোনো দরিদ্র দেশকে দরিদ্র করে রাখে। অনুন্নত দেশে অনুন্নত কৃষি, নিরক্ষর জনগণ, পুঁজির স্বল্পতা ইত্যাদি সবসময় দুষ্টচক্রে প্রতিনিয়ত ঘুরপাক খায়। কোনো দেশ দারিদ্র কারণ সে দেশে মূলধন কম, আর মূলধন কম থাকার কারণে সে দেশ বেশি দরিদ্র। আর এ কারণে এই বিষয়টাকে বলা হয় দারিদ্র্যের দুষ্টচক্র। আর এখান থেকে আপনাকে আরেকটি প্রশ্ন করবেই, সেটি হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটি কে প্রবর্তন করেন? তো আমরা জানি যে দারিদ্র্যের দুষ্টচক্র এই ধারণাটি প্রবর্তন করেন প্রফেসর রাগনার নার্স। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।